আমার মা কিশোরী মা, তার 12 বছর বয়সে বিয়ে হয়েছে। তোমরা এত ভালোবাসা আমাকে সবাই, আমি কি করে ঋণ শোধ করব? আমার তো কিচ্ছু নাই। কবির কথা যদি বলি, রিক্ত আমি সিক্ত আমি, দেবার কিছু নেই। কিন্তু আমরা দুজনে আবার চলে আসলাম যে না, আমাদের শেকড়ের টানে আমার দেশ, আমার মানুষ, আমার চারপাশের পরিচিত জীবন, আবার আমরা এখানে চলে এসেছি। আমি এখন আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে কাব্যিক অডিও বুক অ্যান্ড পডকাস্টের পক্ষ থেকে আমি সহিলিয়া জিসমু পৃথিবীর সকল মাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা। তবে আজকে কাব্যিকের স্টুডিওতে যিনি আছেন তাকে আমার ভীষণ বলতে ইচ্ছে করে, মা তুমি আমার প্রিয় মা, তুমি অন্য কারো না, প্লিজ ছেড়ে যেও না। কিন্তু এ কথা বললে তো হবে না, সে বাংলাদেশের মা, সে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের মা, সে আসলে অনেক প্রিয় একটা মা। আমাদের স্টুডিওতে আজকে জয়েন করেছেন দিলারা জামান ম্যাডাম, বলবো না, আমি সরাসরি খালাম্মা বলবো। আমরা আসলে প্রচলন থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমার কাছে মনে হয় আমরা যেই মধ্যবিত্ত সমাজ থেকে বড় হয়ে উঠেছি, সেখানে যে বিনয় বা শিষ্টাচার আমাদেরকে শেখানো হয়েছে, সেখান থেকেই খালাম্মা। কেমন আছেন? অনেক ভালো আছি। এই মুহূর্তটা আমার সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ যেন কোথায় হারিয়ে গিয়ে বলতে ইচ্ছে করছে, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। মনে হচ্ছে আবার যদি এই 80 বছরের এই সমস্ত কিছুকে পার করে আবার যদি ফিরে যেতে পারতাম সেই শৈশবের, সেই চঞ্চলা হরিণীর মতো ছুটে বেড়ানোর দিনগুলোতে। অথবা কবির কথায়, আজকে যে মহাকবির জন্মদিন, তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, তাকে স্মরণ করে যদি বলতে পারতাম, আজিয়ে ঘন ঘোর বরিশায়। বাহ খালাম্মা, আমি অনেক গল্প আপনার সাথে করার আছে, কিন্তু তার আগে মানে সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাই কাব্যিক অডিও বুক অ্যান্ড পডকাস্টের আজকের আয়োজনে যুক্ত হবার জন্য। আমি জানি যে আসলে মা দিবস বলে কোনো দিবস নেই, আসলে মাদের দিবস, প্রত্যেকটা দিবস তারা উৎসর্গ করেন বলেই আমরা সন্তানরা প্রতিটা দিন এত ভালো থাকি দিন শেষে। তারপরেও এই যে এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে যাওয়া, এতটা সময় ধরে, দীর্ঘদিন ধরে মানুষের কাছে একটা চরিত্রে মা, এই শব্দটার মধ্যে অনেক মাধুর্য লুকিয়ে থাকে। আপনি এই শব্দটা কিভাবে অনুধাবন করেন? এত মানুষের ভালোবাসায় কিভাবে সিক্ত হন, আর সেই অনুভূতিটা কিভাবে কাজ করে ভেতরে? এত কঠিন কঠিন প্রশ্নের জবাব দেবার আগে আমি ওই অর্ধেকখানি চরণ বলেছি, কিন্তু আসলে দুটি চরণই বলি। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরিশায়। যদিও এই ঘনঘোর বরিশা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, আমাদেরই নিষ্ঠুরতায়, প্রকৃতির প্রতি যে নিষ্ঠুর আচরণ আমরা করেছি, এখন মনে হয় প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। কিন্তু না, প্রকৃতি, যে মায়ের কথা আজকে তুমি বললে, প্রকৃতি তো আমাদের আসলে প্রথম মা। তো প্রকৃতি নিশ্চয় এত নির্দয় হবে না, আমরা আবার সেই সুন্দর, সেই প্রকৃতি, জীবন, সব কিছু হয়তো না, আমি আশাবাদী, আমি হয়তো বাঁচবো না, কিন্তু তোমাদের জন্য সেই সুন্দর দিন আবার ফিরে আসবে। যে মা দিবসের কথা বললে তুমি, হ্যাঁ, এখন সময়ের সাথে যে আন্তর্জাতিকতা বা সারা পৃথিবীটা এত কাছাকাছি চলে এসেছে, সেই সব নানান কারণে পাশ্চাত্যের অনেক কিছুই আমরা ধারণ করেছি এবং আমরা নিয়েছি, আমরা নিতে বাধ্য। কারণ একাকী এখন কোনো পৃথিবীর কেউ, কোনো জাতি বা কোনো মানুষই বাঁচতে পারে না। তো সেই আন্তর্জাতিকতা বা সেই বিশ্ব যে পরিধি, সেইখানের সঙ্গে তাল মিলিয়ে আমরা যে সংস্কৃতিগুলো নিয়েছি, তাদের যে সমস্ত কালচার আছে, অনেক কিছু আমরা ধারণ করেছি এবং সেটাকে আমাদের নিজেদের বলে আমরা নিয়ে আসছি। কিন্তু আমাদের হাজার বছরের যে সংস্কৃতি, যে মূল্যবোধ, যে জীবন ধারা, সেগুলোর সঙ্গে
মিলালে বা চিন্তা করলে আমি মনে করি যে আমাদের কোনো আলাদা মা দিবস নেই। আমার সঙ্গে অনেকেই বিরক্ত হবে এবং একমত হবেন না, কিন্তু আমি সবসময় এটা প্রতিবাদ করি। আমাদের আবার মা দিবস কি? আমাদের মারা তো সারা জীবনের জন্যেই, সবসময়ের জন্যে এবং সর্বক্ষণের জন্যেই আমাদের মা। এই ধরিত্রীর মতো, ধরিত্রী যেমন সর্বং সহা, আমাদের এই বাঙালি মাও তেমনি সর্বং সহা। শুধু বাঙালি মা না, পৃথিবীর অন্যান্য দেশের কথাও সেই সঙ্গে আমি যোগ করি। মা সারা জীবন মা হয়ে আছেন এবং আমরা যেভাবে আমার এখন ৮০ বছর পার হয়ে গেছে, ৮২ প্রায় চলছে। তো এই দীর্ঘ সময়ে আমি যে সময়গুলো পার করেছি, সেই ব্রিটিশ আমল, তারপরে পাকিস্তান আমল গেছে, তারপর আমরা দেশ স্বাধীন হলো, আমরা নতুন দেশ, নতুন জাতি, নতুন পতাকা। তারপরেও আমাদের যে বাঙালি সত্তা, আমরা যে মা, এটাকে আমরা কখনোই আলাদা করি না। আলাদা দেখার, বিশেষভাবে উদযাপন করারও আমি কোনো যৌক্তিকতা, অন্তত আমাদের যে সকল শ্রেণীর মা আছে, হতে পারে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীর একটা নতুন ভাবধারা তাদের মধ্যে এসেছে যে এই দিবসগুলোকে তারা উদযাপন করে এবং সেখানে উদযাপন করতে অন্তরের যতখানি স্পর্শ না আমি দেখি, সেখানে যে লোক দেখানো ব্যাপারটাই অনেক বেশি আমার কাছে ধরা পড়ে আর কি। সেই জন্য আমি আহত হই এবং আমার মেয়েরাও কোনো দিন, ওরা দূর দেশে থাকে, ওরাও কখনো আমি যখন দেখেছে যে আমি বিরক্ত হই, কারণ ওরা আমার কথা, আমার আচরণে দেখেছে যে আমি সত্যি যে মা, বাঙালি মা, আমি একজন মা। আমি যখন রাত্রে কাজ করে, আমি একজন অভিনয় শিল্পী, 11টা, 12টা, 1টার সময় যখন কাজের শেষে ফিরি, আমি দেখি সেই দূরের পথ দিয়ে ট্রাকের উপরে অন্য শ্রমিক ভাইদের সঙ্গে এই শ্রমিক মাও ফিরে যাচ্ছে তার নিজের নিড়ে, ছোট্ট সেই ঘরখানিতে যেখানে তার সন্তান অপেক্ষা করে আছে। সারাদিনের পরিশ্রমের যে পরে যে পারিশ্রমিকটা পেয়েছে, সেটা দিয়ে হয়তো পথের পাশ থেকে সে কিছু কিনবে, অথবা ঘরে আছে সেই চাল ধুয়ে আবার সে চড়িয়ে দেবে তার সন্তানের মুখে অন্ন দেবার জন্যে। নিজের সারাদিনে ক্লান্তি বা অন্য কিছু সব, তখন তার কোনো কিছুই তার ভেতরে আমরা দেখি না, বা তার কাছে আমরা কখনোই এই রকম অন্য একটা আচরণ আশা করি না। সে ঠিকই ওই ময়লা কাপড় ওইভাবে ওই পরিশ্রান্ত অবস্থায় সে চুলা ধরিয়ে দেবে, রান্না করবে এবং ঘুমিয়ে যাওয়ার সন্তানকে উঠিয়ে তাকে না খাওয়ানো পর্যন্ত তার যেন কোনো শান্তি নেই, তৃপ্তি নেই। তো এই মায়ের জন্যে আমি আলাদা করে কোনো দিবস কেন পালন করব? এটা তো আসলে আমরাও আসলে তথাকথিত প্রথা যেভাবে চলে আসছে খালাম্মা, সেইভাবেই আসলে যায়। এখন ফেসবুকের যুগ, মানুষ ওই দিন সকাল থেকে সারা বছর তার মায়ের কোনো খোঁজ রাখুক কিংবা না রাখুক, আমি খুব অবাক হই যে ওই দিন সকাল থেকে আমরা আসলে ফেসবুক সয়েল আপ করে ফেলি, প্রোফাইল পিকচার চেঞ্জ হয়, বাকি 364 দিন মায়ের একটা ছবি খুব আপলোড হয় কি না এটা সন্দেহ। এটা খুবই দুঃখজনক, এটা আমার কাছে মনে হয়। যাই হোক, আমরা এই কথা থেকে একটু, আমার খুব জানতে ইচ্ছে করে আপনার অতীতটা। আমি জানি আপনি অসংখ্য ইন্টারভিউতে অনেকবার বলে ফেলেছেন, কিন্তু আপনার যেই শৈশব ছিল সেটা এই প্রবাহমান শৈশবের চাইতে অনেক আলাদা, একদম আলাদা। সেই ব্রিটিশ শাসন আমলের সময় বা ওই আগের মুহূর্তগুলো, ভাষা আন্দোলনেরও আগের সময়টা, আপনার শৈশব কেমন ছিল খালাম্মা? কতটা রঙিন, কতটা উচ্ছল, কতটা প্রাণবন্ত? রঙিন, উচ্ছল, প্রাণবন্ত বললে বোধ হয় আমি তো মানে তোমাদের মতো এই কাব্যিক বা শব্দ সম্ভারে তো সমৃদ্ধ নই। তো আমি ভাষা দিয়ে বলতে পারবো না।
এই যে প্রকৃতির যে উদ্দামতা, প্রকৃতির মধ্যে ছুটে বেড়ানো, সেই প্রকৃতি তো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, দূরে চলে গেছে, আমরা ঠেলে দিয়েছি তাকে। এখন আমাদের ঘটা করে কোথাও দূরে পিকনিকে বা কোথাও একটা রিসোর্টে বা কোথাও যেতে হয় প্রকৃতিকে কাছে পাওয়ার জন্যে, ছায়া, গাছের ছায়াকে কাছে পাওয়ার জন্য আয়োজন করে যেতে হয়। তো এই নিষ্ঠুরতা আমাদেরকে স্পর্শ করেনি। দুরন্ত, আমি সেই দুরন্ত পানার ভেতর দিয়ে বড় হয়েছি, দুষ্টু ছিলাম এবং ছোটবেলায় সব মনে আছে। যে সময়টা মনে হয়েছে, আমার জন্ম ব্রিটিশ ভারতের বর্ধমানে, আমার আব্বা সেখানে চাকরি করেছেন, ইঞ্জিনিয়ার। আমার মা কিশোরী মা, তার 12 বছর বয়সে বিয়ে হয়েছে। খুব কষ্ট মনের মধ্যে, বলে কি পুকুরের মধ্যে সাঁতার কাটছে, এমন সময় আমাকে ওখান থেকে তুলে নিয়ে এসছে। ভালো ছেলে আমার আম্মার সঙ্গে, আমার আব্বার বয়সে প্রায় 16-17 বছরের পার্থক্য। আব্বা তখন টকবগে একজন যুবক, সে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে এবং আম্মা তখন মাত্র ক্লাস 4 থেকে বোধহয়, বলকে 5-এও উঠিনি, 4-এ উঠেছি, তখনই আমার বিয়ে হয়ে গেল, আর পড়া বন্ধ। এবং তারপরে 2 বছর পরে আরেকটু যখন বুদ্ধি হয়েছে, তখন আম্মাকে নিয়ে বর্ধমানে চলে এসেছেন আব্বা। এবং আম্মা বলতেন যে কিছুই বুঝি না। তার 2 বছর পরে আম্মার বোধহয় 16 বছর বয়সে আমি হয়েছি এবং খুব কাঁদতেন যে কিচ্ছু, আমি লেখাপড়া শেখার ইচ্ছা ছিল, ম্যাট্রিক পাস করব। তখন আইএকে বলা হতো এন্ট্রেন্স, মানে কলেজে এইসব গল্প করতে। এবং তার স্বপ্ন ছিল যে তার মেয়ের ভেতরে সেই স্বপ্ন পূরণ করবেন এবং আমি লেখাপড়া শিখবো। তারপরে তখন সেই যে গান হতো, নায়িকা ছিল মধুবালা, মীনা কুমারী, এদের নাচ দেখে আমাকেও নাচ গান সব মানে ব্যাপারে ইচ্ছা আমাকে দিয়ে পূরণ করবে। এটা আমি খুব অবাক হয়েছি খালাম্মা, যে অত আগে সেই সময়টাতে নাচ গান অভিনয় জগৎ এতটা সমৃদ্ধশীল তো ছিল না। পর্দা প্রথা, সামাজিক প্রথা, অনেক একটা অবস্টেকেলের ভিতর দিয়ে আমাদের যাত্রা ছিল। আমার যে জন্ম নোয়াখালীতে এবং খুব একটা খুবই মানে কনজারভেটিভ ফ্যামিলি, এবং তারা মানে বোরখা ছাড়া, আমিও বোরখা পরে যখন আমার নানার বাড়িতে দাদার বাড়িতে যেতাম, স্টেশনে ট্রেন থেকে নেমে ওই বাকি পথটা চৌমুহনীতে নেমে তারপরে বোরখা পরে যেতে হতো নানার বাড়িতে, আবার ফিরে আসতাম বোরখা পরে। এইরকম অনেক সময় গেছে আর কি, যেখানকার যে পরিবেশ, যেভাবে তাদের সম্মান ক্ষুণ্ণ না হয় সেভাবে চলতে চেষ্টা করেছে। তো সেই পরিবেশের ভেতরে আমার মা আমাকে, তিনি এতই উৎসাহী ছিলেন। তা পুরানো বেনারসি শাড়ি আমার এখনও মনে আছে, ওগুলো কেটে নিজের হাতে সেলাই করে ঘাগরা বানিয়ে দিতেন যাতে নাচ করি ওরকম করে। এবং আমাকে ওস্তাদ মিথুন দে, আমি যখন কলেজে পড়ি, আমাকে তার কাছে গান শিখিয়েছেন। তো এইগুলো আমি বলবো। এবং আমার বিয়ের পরেও আমার স্বামী ফখরুজ্জামান চৌধুরী, বিশিষ্ট অনুবাদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন, তাঁর উৎসাহতেই আমি এত দূর আসতে পেরেছি। আমার ছোটোবেলাটা মানে যে একটুখানি বলি যে ঝড় আসছে, আম্মা হয়তো সে এই ঘর ওই ঘরে গিয়ে বড় বড় জানলা দরজা এগুলো বন্ধ করছেন, এই ফাঁক দিয়ে পেছনে চলে গেছি, দৌড়ে পিছনে সেই আমতলায় আম কুড়াবো। তারপরে ততক্ষণে ভিজে টিজে কোচরের মধ্যে আসছি, পরে আম্মা একদম পিঠে পাখার দুটো বাড়ি, এই যদি গাছের একটা ডাল পড়তো মাথার মধ্যে, একটা হতো, তখন কি হতো কি, এইরকম শাসন আর কি। আর দুষ্টুমির আরেকটা গল্প বলি। আমার সব ছেলে বন্ধু একসঙ্গে আমরা খেলা করতাম, করতাম, লুকোচুরি খেলতাম, তারপরে হাডুডু খেলতাম, আমিও ছেলেদের সঙ্গে সমানে। তারপরে ওরা আমাদের পেছনে একটা পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছে একদিন সে ডাসা সব পেয়ারা হয়ে আছে ভেতরে, লাল, আমি তো জানি না। ওই ছেলেরা একজন ছিল, এখনো আমার মনে আছে, সত্য, আরেকজন ছিল তসলিমের সঙ্গে পরে আমার বিশ্ববিদ্যালয়ে এসে দেখা হয়েছে, খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিল সে। তো ওরা সব আমাকে নিয়ে, আমি তো চিকন ছিলাম, পাতলা, আমাকে আস্তে গাছে উঠিয়ে দিয়েছে যে যাও সব পেরে। আমি গাছে থেকে পেরে টেরে
কোচরের ফ্রক পরতাম, সে কোচরে দিয়ে তারপরে নামতে গেছি। ও বাড়ি যার গাছ তিনি কেড়ে গাছের মধ্যে, তারপরে তো ওরা তো কেড়ে বলেছে পরে দরজা দিয়ে বেরোচ্ছে, তা ওরা তো ততক্ষণ আধা মাইল দূরে চলে গেছে। আমি আস্তে নাম, ও তুমি রফিক সাহেবের মেয়ে, তা তুমি পেয়ারা গাছে উঠেছো কেন? বললে তো আমি পেরে দেই। এই এই গাছ থেকে যদি পড়ে যেতে আমাদের কি হতো, আমরা কি যাব? তারপরে আমাকে ধরে নিয়ে বাসায় এসছে, আমার আম্মাকে ডাকছে, হ্যাঁ ভাবি সাহেব বের হয়ে আসেন, দেখেন কি অবস্থা, আপনার মেয়ে গাছে উঠেছে, ও পেয়ারা খাবে বললেই পারে। ওরে সুন্দর। আমার তো তখন মাটি ফাটুক, আমি কোথায় পালাই। পরে আম্মা, পেয়ারা খাবে তুমি আরেকজনের গাছে? আব্বাকে বলছে কত পেয়ারা খাবে। পরের দিন 2 ঝুড়ি পেয়ারা কিনে নিয়ে আসছে না কি করেছে বাজার থেকে, আমার অত মনে নেই। তো সেই সব কথাগুলো এখনো খুব মনে পড়ে, যে ওই সব হারিয়ে যাওয়া দিনগুলো আবার যদি ফিরে পেতাম। সুন্দর খালাম্মা, এই দিনগুলো কখনো ফেরে না। ওকে, অনেক গল্প তো হলো খালাম্মা সেই শৈশবে। আপনার সাথে আমারও মনে হচ্ছিল যে আমিও ঝড়কুড়াতে চলে গেছি, ওরকম একটা শৈশব। আসলে এই ঢাকা শহরের ইটকাঠের শহরে ওই শৈশব এখন আর ছেলেমেয়েরা কখনো দেখবে বলে আর মনে হয় না। তারপরে আমার শৈশব তো নাই, জীবনও এত কঠিন। আমার এখন এত বয়স হচ্ছে, নানান রকম রোগ ব্যাধি শরীরের, রোদে বসতে বলেছে ডাক্তার সকাল, মানে যে কোনো একটা সময় রোদ। আমার তো চারপাশে এখন খালি বাড়ি আর বাড়ি, আমার বারান্দাটাও রোদ আসে না। এখন সকালবেলা আমার রান্না থাকে, কাজ থেকে, আমি তো নিজের নিজের কাজ নিজে করি। এখন ছাদে গিয়ে বসে থাকবো রোদ ইয়ের জন্য। এর মতো মানে দুঃসহ জীবন আর কি বলবো। আসলে খুবই দুর্ভাগ্য আমাদের। আসলে আমরা নিজেরাই এই প্রাকৃতিক বিপর্যয়ের নিজেরাই কারণ হয়ে দাঁড়িয়েছি। খালাম্মা, আমার এরপরে যে জগৎটাতে আপনি ঢুকেছেন, সেই জগৎটাতে নিয়ে আমাদের সমাজে প্রচলিত একটা মিথ আছে। এটা নিয়ে আমি আজকে আপনার সাথে কথা বলবো ভেবে এসেছিলাম। সেটা হচ্ছে মিডিয়া মানেই খারাপ জায়গা। মিডিয়াতে মেয়েরা যখন কাজ করতে যায়, ইনফ্যাক্ট আমি আমার সহই বলছি, আপনাদের সময়টা থেকে আমাদের যাত্রা পর্যন্ত যখন কাজ করাটা, মিডিয়ায় কোনো একটা মেয়ে কাজ করতে যাচ্ছে, সে বাচনিক শিল্পী হোক, অভিনেত্রী হোক, গায়িকা হোক, আমাদের একটা প্রচলিত ধারণা এই জায়গাটা হচ্ছে খুব খারাপ জায়গা। সেই জায়গাটাকে মধ্যে থেকে নিজেকে বিশুদ্ধ করে রেখে প্রতিষ্ঠিত করে এতটা পথ যে আপনি হেঁটে এসছেন, এটা সবচেয়ে স্ট্রং সাপোর্ট আই থিঙ্ক খালু ছিল। খালু, আমি বলবো কি, আসলে আমাদের কতগুলো প্রচলিত ধ্যান ধারণা এবং দূর থেকে দেখে মনে হয় এই জড়িয়ে ধরছে, এই আমিও ছোটবেলা বলতাম যে হ্যাঁ চোখ, উমা কেমন করে নায়ক নায়িকা কাঁদছে, আমিও হাউমাউ করে কাঁদতাম কেমন। কিন্তু এই যে যখন শুটিং দেখতে যদি কেউ আসে বা দেখে সামনে থেকে, একটা ইউনিটে আমি কাঁদছি, মারা যাচ্ছে মা, আমার চারপাশে অন্য যারা থাকে, প্রায় 30-40 জন একটা ইউনিটে কাজ করে। তা অনেক সময় তার ছবি টবি হলে আরো বেশি লোক সেখানে সবার। সেইখানে যে একজন শিল্পী ওইভাবে একজনকে ভালোবাসা একটা কথা বলছে, তার অনুভূতিকে ধরে রাখছে এতক্ষণ ধরে, আবার চোখ দিয়ে পানি আসছে, এবং সেটা এক শটে নেবে বলে দেয়, এবং সেখানে কেটে চোখে আমি গ্লিসারিন বা অন্য কিছু দিয়ে কাঁদবো তারও কোনো উপায় নেই। তো এটা যে একটা কঠিন, মানে কঠিন থেকে কঠিনতর কাজ, এটা অনেকেই জানেন, এবং ভুল ধারণা থেকেই। আর কিছু রম্য প্রতিক্রিয়া আছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, যে তারা ওই তাদের কাটতির জন্য, এবং লোকে ভালোবাসে ওগুলো একটু, মানে এই আচার টাচার যেমন খেতে ভালো লাগে খাওয়ার সাথে, তেমনি হ্যাঁ। তো ওরকম ওই খবরগুলো পড়লে আমাকেই সবাই, যখন হয়তো গেলাম পার্কে বা কোথাও, এই নাকি ইয়ে হয়েছে, আমাকে কে বললো, বল কি পত্রিকায় যে পড়লাম, আমি বললাম যে এখন পত্রিকায় লিখেছে দেখে কি তাই হয়ে গেল। আর তারপরে আমাকে বল কি এটা কি সত্যি, আমি বললাম যে কি জানি, ওরা যখন করেছে বা আমাকে তো দেখিয়ে করেনি, আমি তো দেখিনি ওদের এটা করতে, বুঝছো। তো এরকম মানে উত্তর দিতে হয় অনেক, মানে ভুল ধারণা থেকে, এবং অনেকে মন গড়া কথা থেকে একজন আরেকজনকে বলে, আরেকজন আর, এটা আসলে এটা ঠিক না। এই আমাদের নাটকের বা অভিনয়ের মানুষরা
তারাও মানুষ, এটা তাদের তাদের পেশা তো জীবনেও খালাম্মা। সুখ দুঃখ কষ্ট হাসি কান্না অনেক কিছু আছে, এবং সাধারণ মানুষরা জানে না যে ওখানে আমরা একটা পরিবারের মতন, অনেকটা, হ্যাঁ, মানে একদম। পরিবারেই হ্যাঁ। বলা যায়। অনেক অনেক কথা অনেক কিছু যেটা বাড়িতে সে বলতে পারে না, শুটিংয়ে এসে শেয়ার করে আমাদের সাথে। অনেক মেয়ে আছে, মা আমি কিরে মন খারাপ কেন, কি হয়েছে, হয়তো তার বরের সঙ্গে ইয়ে হয়েছে, কি না কিছু, না কিছু হয়েছে, বলো কি হয়েছে, আমি বুঝাই, কাউন্সিলিং করি বা ইয়ে। তো এগুলো না মানুষ বুঝতে চায় না। এইটা তো বাইরের মানুষ দেখে না কখনো খালাম্মা, দেখে যেটা এবং সত্যি আমরা পরিবারের একজনের একটা কিছু হলো, জন্মদিন, ওখানে রাত হঠাৎ দেখি সব কেক নিয়ে আসছে, এই আর মা এখন যাবে না, কেকটা কেটে যাও। অনেক আনন্দ হয়, অনেক আনন্দের ব্যাপার, সুন্দর ব্যাপার। এই ব্যাপারগুলো আবার শুটিং যখন শেষ হয়ে যায় খালাম্মা, আমার এটা আপনাদের একটা ইউনিটে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল, তখন দেখেছিলাম যখন শেষ দিনের শুটিং তখন কিন্তু কান্নাও হয়, মন খারাপ লাগে। সিরিয়াল যখন শেষ হয়ে যায় তখন এত মন খারাপ হয় সবার, যে এতদিন প্রায় 1 বছর 2 বছর ধরে একসঙ্গে কাজ করেছে, খুব মন খারাপ হয়ে যায় সবার। এত মানে এগুলো না সাধারণ মানুষরা বুঝবে না। আর একজন, আমি বলবো যে বাইরে কি কোনো এরকম কোনো কাজ হয় না বা কোনো ঘটনা হয় না, কিন্তু একজন তারকাকে নিয়ে যেরকম ঘটা করে লেখা হয়, তারকা সবার তারকা, মানে কি সবার হৃদয়ের মনির মধ্যে আছে, সে হৃদয়ের মনি হয়ে তাকে, সে কোনো খারাপ কিছু হতে পারবে না, তার কোনো কষ্ট থাকতে পারবে না, তার একজনের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, সে যদি আরেকজনকে তার পছন্দ হয় না, সেটা হবে, ও করতে হবে, এইরকম পাবলিকের পছন্দ অনুযায়ী চলতে হবে। আচ্ছা খালাম্মা, আগুনের পরশমণি দিয়ে আপনার চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল। হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে অনেকের অনেক ধরনের গল্প সবার কাছে শোনা যায়। আমি আসলে জানতে চাই যে আপনার যখন আগুনের পরশমণি, তো আসলে ৭১-এর মুক্তিযুদ্ধের উপর নির্ভর একটা ওই ছবিটির জায়গা থেকে যখন শুটিংটা চলছিল, এমন কি কোনো সিন ছিল বা এমন কি কোনো ঘটনা ছিল যেটা আমরা শুনতে পারি এই মুহূর্তে? সেটা মানে আমার তো খুব অল্প সময়ের জন্যে, আমি প্রথমে তো বলেছি যে আমার আরেকটা আমার ট্র্যাজেডি হলো যে আমি তখন অবশ্যই যারাই অভিনয় জীবন জগতে এসছেন সবার অভিনয়কে পেশা হিসেবে তখন আমাদের মতো অনেকেই নিতে পারেননি, পাশে অন্য কোনো পেশা। না, এখন অনেক ইয়ে হয়েছে, ইমপ্রুভ হয়েছে, এখন অভিনয় নিয়ে পড়াশোনা করতে পারে মানুষ, বিভাগ হয়েছে, অভিনয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হচ্ছে, তারপরে মানে যত উৎকর্ষ সব আমরা এখন পেয়ে গেছি, সুতরাং এখন ওই বাধাগুলা আর নেই। তারপরেও যখন নাকি সবাই জানতে চায়, বলতে চায়, আমি বলি যে এটাও একটা শেখার ব্যাপার, কেমন, এবং জেনে শিখে তারপরে আসতে হবে এই পেশার মধ্যে, কেমন। অন্যান্য, আমি ডাক্তার হব, ডাক্তারি পড়ছি, আমি ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ারিং পড়ছি, অন্য কোনো কারিগরি বিদ্যা সেখানেও আমি ট্রেনিং নিচ্ছি, পড়ছি, এবং অভিনয়টাও আমাকে শিখে জেনে তারপরে এসে কাজ করতে, তা না হলে বেশি দিন কাজটা করবে তাকে সেটা সম্পূর্ণ জানতে হবে। তো হুমায়ুন আহমেদ স্যারের সাথে তখনকার অভিজ্ঞতা, উনি যখন উনি প্রথম ফোন করেননি, তার আগে আমি ওনার নাটক করেছি এইসব দিন রাত্রি। উনি যখন বললেন যে ফোন এইসব দিন রাত্রি করতে হবে, সরি আগুনের পর, আমি বললাম যে না, আমি সিনেমা তো করি নাই, পারবো না, কিরকম, আর আমি ছুটি নিতে পারবো না, স্কুল থেকে চাকরি করি। বলে কি না, আপনি ছুটি নিতে হবে না, আপনার যেদিন ছুটি সেই দিন করবো। তো তখন শনিবার রোববার ছুটি, আমি কাজ করতে, উনি বললেন যে ওল্ড টাউনে কাজটা হবে আর কি। এবং আসাদুজ্জামান নূর, তার মা একটা মুক্তিযোদ্ধা ছেলে, যুদ্ধে গেছে, মায়ের সঙ্গে সে পালিয়ে দেখা করতে এসছে। তো দেখা করে আমি ওর সঙ্গে কথা বলছি, এমন সময় আবার মানে বোঝা গেল যে কেউ হয়তো আর্মিরা এসে গেছে, ও এখন পালিয়ে যাবে। তো ওই পিছনে পাইপ বেয়ে নামতে হবে, এবং এটা যে কি এখন
এমন ওই যে পাইপ বেয়ে নামা হ্যাঁ এবং ওই চিকন পাইপ বেয়ে সে তো আর অভ্যস্ত না। সবাই আমরা ভয় পাচ্ছি যে যদি পাটা একটু হয়, নূর বলছে কি আমি তো বিখ্যাত হয়ে যাবো, ও দুষ্টামি করছে সমানে, আমি তো দোয়া পড়ছি আল্লাহ কিভাবে হবে, এবং আমাকে না মানে দাঁড়িয়ে থাকে ওটা আবার দেখতেও হবে যে মানে ছেলে চলে যাচ্ছে কিনা, যাচ্ছে পাইপ বেয়ে কিভাবে, আমার সেই কষ্টটাও ধরে রাখতে হবে, এদিকে আমার ওই যে মানে কি যে একটা মুহূর্ত, মানে সেই মুহূর্তগুলো এখনো আমার মনে পড়ে। তবে পাইপ বেয়ে নেমে গেলেন এবং মানে কি যে সবার তখন একটা মানে সাংঘাতিক অবস্থা, শুধু আমারই না। আর আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো যে হুমায়ুন ভাই তার একটা বইতে আমি যে ছবি করা এটা নিয়ে একটা বই লিখেছেন, সেখানে তিনি আমার কথা লিখেছেন যে দিলারা জামান খুব অল্প সময়ের জন্যেই এই ছবিতে কাজ করেছেন, কিন্তু মানে দীর্ঘ তাপদাহের পরে এক পশলা বৃষ্টি যেমন একটা শীতল ছোঁয়া দিয়ে যায় আমাদেরকে, তার ওই স্বল্প সময়ের উপস্থিতি। এবং আমার না মানে আমি যখন বইটি বেরিয়েছে এবং তিনি আমাকে সে বইটি নিজে হাতে লিখে উপহার দিয়েছেন, তা আমি এটা পড়ে বললাম যে সত্যি আমি মানে ওনার বইও আমি অমর হয়ে থাকবো আর কি। আচ্ছা, অয়ময়, সকাল সন্ধ্যা, এতগুলো ধারাবাহিক, এই যে মির্জার মা, এত ক্যারেক্টার, ভিন্ন ভিন্ন ক্যারেক্টারাইজেশন, আপনার নিজের করা সবচেয়ে পছন্দের ক্যারেক্টার কোনটা? এটা আসলে জিজ্ঞেস করাটা অনেকটা এরকম যে একজন মাকে জিজ্ঞেস করা তার কোন সন্তানটা হ্যাঁ সবচেয়ে বেশি পছন্দ। এখন মায়ের পক্ষে বলাটা মুশকিল, কিন্তু মায়েরও কিন্তু পক্ষপাতিত্ব থাকে কোথাও কোথাও থাকে। সে মা হয়তো এটা ইকোনমিক্সের কথা, যে ছেলে বেশি রোজগার করে মা তার জন্য বড় মাছের টুকরাটা না। ক্যারেক্টার তো সব, যে ক্যারেক্টারই আমাকে দেওয়া হোক, যতটুকু উপস্থিত থাক, আমি সেটাকে বিশ্বাসযোগ্য এবং সেটা মানুষের মনকে কতখানি ছুঁয়ে যায় সেটা করার, পরিপূর্ণ করার চেষ্টা করাতেই আমার হলো একজন শিল্পীর কর্তব্য এবং দায়িত্ব, এবং সেটা যদি করতে পারে তাহলে আমি বলবো সার্থকতা। কেমন তো ওই এক একটা চরিত্র এক এক সময়, সেই যে হুমায়ুন আহমেদের যে আমি বলবো অনন্য সৃষ্টি আর কি, কারণ ওই চরিত্রগুলোই আমি বলবো আজকে আমি দিলারা জামান হয়েছি। একটা দুটো তখন হয়তো না, এত মানে এতগুলো চ্যানেলও ছিল না, এত কাজ করার সুযোগও ছিল না। আমি কাজ করতাম, হয়তো একটা নাটক করলাম, আর তখন তো ডাইরেক্ট টেলিকাস্ট, হ্যাঁ, তা অবশ্যই সে সময় রেকর্ডিংয়ের সময় চলে এসছে। প্রথম দিকের কথা বলি, 64 সালের ডিসেম্বরে যখন টেলিভিশন চালু হলো, তখন একদম মঞ্চের মতন একদম মানে মুখস্থ করে সব কিছু এইভাবে হয়ে যাচ্ছে 1 ঘন্টা 45 মিনিট নাটক হলো, তারপরে এইভাবে কাজ করতে গিয়ে তিনি যে চরিত্রগুলো আমাকে দিয়েছেন এইসব দিন রাত্রি, হ্যাঁ, একজন মানে আমার তখন এত এরকম বয়স না পরিপূর্ণ, কিন্তু আমার ছেলে বুলবুল আহমেদ, আমার ছেলে আসাদুজ্জামান নূর, হ্যাঁ, তো আমি পরবর্তী আমি বলছি আমাকে নিবে না তো লোকে, এরকম মানে বলকে না, গেট আপ করে দেওয়া হবে, চশমা টশমা লাগিয়ে চুল পাকিয়ে, এবং ওরকম রুক্ষ একটা চরিত্র। আমি সবচেয়ে মজার ব্যাপার হয়েছে, আমি তখন স্কুলে চাকরি করি, একদিন বারান্দা দিয়ে যাচ্ছি, একটা ছোট্ট বাচ্চা বোধহয় 2তে না 3তে পড়ে, দাঁড়িয়ে, ম্যাডাম আপনি টুনিকে এত বকেন কেন? আমি না চোখে দিয়ে তাকিয়েছি, আমার এইসব দিন রাত্রি। আমি তার 2 দিন পরে বোধহয় রিহার্সাল ছিল, আমি প্রথমে এসে নওয়াজেশ ভাইকে, হুমায়ুন ভাই বসে আছে, হ্যাঁ, উনি চেয়ারে পা তুলে, ওনার সব কিছু আলাদা। তারপরে আমি ওনার দিকে আসসালামু আলাইকুম দিয়ে তারপরে বলছি, নওয়াজেশ ভাই আমি আর এই কাজ করবো না। আমার ছাত্রী, ছোট্ট বেবুজ একটা বাচ্চা আমাকে বলছে, উনি আমাদের তাকে একটু হেসে বলকে, এখানেই তো আপনার সার্থকতা। আমি আর একটা কথা বলতে পারিনি। এই যে মির্জার মা, সে কবে করেছে, এখনো গ্রামের কোথাও শুটিংয়ে গেলে একজন মানে খুব বয়স্ক একজন লোক, বৃদ্ধ, আপনি মির্জার মা না? অনেক গল্প হলো খালাম্মা, গল্পে গল্পে বেলা প্রায় শেষের দিকে গড়িয়ে। এখন একটু ঝটপট কিছু প্রশ্ন জানতে চাবো। এই যে জীবনে 6টা যুগ পার করে এসছেন অলমোস্ট, হ্যাঁ, সামনে 19শে জুন হচ্ছে
বার্থডে আমি কিন্তু ভালোই পড়াশোনা করছি আজকে কালাম্মা। আমি কাউকে বলি না আমার বার্থডে, লোকে কিন্তু জানে। আপনার আর আসলে আমার একজন জন্মদিন শিল্পীর একই মাসে। ও আচ্ছা, মিথুন রাশি। হ্যাঁ, আপনি মিথুন, আমি কর্কট। কর্কট। আসলে শিল্পীদের জীবন তো খোলা বইয়ের মতন, সব কথা সবাই জেনে যায়, হ্যাঁ। না বলা লাগে না। এবং আর এমন এমন কথা যে কেমন করে জানলো, তারপর আচ্ছা এইভাবে। না, আমার প্রশ্নটা ছিল যে এই যে জীবনে প্রায় 6টা যুগের অতিক্রম করে এসে জীবনের অর্থ কি, যদি আমি 2 শব্দে জানতে চাই, জীবন মানে কি দিলারা জামানের কাছে? জীবন মানে আমার কাছে কোনো কষ্টের কথা নেই। আমি বলি, আরেকজনের মুখে যদি হাসি, আমার কোনো কাজে বা কোনো কিছুতে যদি সে একটু আনন্দ পায়, সেখানেই আমি মনে করি যে আমার জীবনের সার্থকতা, এবং সেখানেই আমার জীবন। বাহ! জীবনের জন্য কোনো আক্ষেপ? কোনো আক্ষেপ নেই। এই জীবনে আমি বলি যতটুকু পেয়েছি অনেক। এবার চলে আসবো আরেকটা প্রশ্নে, যে খালাম্মা আমি জানি যে আপনি বাংলা সাহিত্যের স্টুডেন্ট ছিলেন। আপনি প্রচুর পড়াশোনা করেন এবং একসময় শিক্ষকতাও করেছেন। সেই জায়গা থেকে বইয়ের সাথে আপনার সম্পর্কটা অনেক নিবিড়। খালাম্মা তো বই পড়েন প্রচুর। বই এখন আর বেশি একটানা পড়তে পারি না, চোখের জন্য। চোখের জন্যে কষ্ট হয়। তবে বই নিত্যসঙ্গী। আমাদের সময় তো সব যে কোনো ভালো কাজের জন্য, পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য, জন্মদিন, বিয়ে, সব কিছুতে, আমার বিয়েতে যে কত বই, সব কবি সাহিত্যিকরা এসেছিলেন আমাদের বিয়েতে। কবি আহসান হাবিব, কবি ফররুখ আহমেদ, তারপরে আব্দুল কাদের, সব কবি সাহিত্যিক সবাই কারণ উনিও একজন লেখক তখন, আমিও সামান্য লিখি টিকি। পরবর্তী সময় অবশ্যই দুঃখের সঙ্গে জানাই যে লেখক দিলারা জামান, দিলারা জামান পর তার আগে আমি দিলারা আহমেদ নামে লিখেছি। আমার উপন্যাস আছে, গল্প গ্রন্থ আছে, ছোট গল্পই বেশি লিখতাম আর কি আমি। তো সেই দিলারা আহমেদ, দিলারা জামান যেন অভিমান নিয়ে একটু দূরে চলে গেছে। সেখানে শিল্পী দিলারা জামান, অভিনয় শিল্পী দিলারা জামান দুর্দণ্ড প্রতাপে রাজত্ব করছে। সেই দুঃখটা আমি কাউকে জানাইনি, আজকে একান্তে কাব্যিকের সৌভাগ্য। আসলে আমরা কাব্যিক পরিবারে বসে এসে জানতে পারলাম। আর আমরা হয়তো চেষ্টা করতে পারি, প্রত্যেকটা সৃষ্টি তো আসলে অমর করে রাখার কোনো না কোনো ওয়ে থাকে। আমরা কাব্যিক এটাকে অমর করব। এটা হচ্ছে আপনাকে আমি কাব্যিক পরিবারের পক্ষ থেকে প্রমিস করলাম যে আমরা এটাকে অডিও বুকে রূপান্তরিত করব। আমরা খালাম্মার বইকে নিয়ে আসব। যতই অভিমান আপনার থাকুক না কেন, এটা আমরা করব এবং আমাদের সংরক্ষণে মানুষ শুনতে থাকবে যে আচ্ছা দিলারা জামান বা দিলারা আহমেদ নামে কেউ একজন লিখেছিলেন তার বই। তো খালাম্মা, আপনি এই যে এখন বই পড়া থেকে বই শোনার এখন যে যুগটা চলে এসছে, আপনি যেখানে বসে আছেন কাব্যিক অডিও বুক অ্যান্ড পডকাস্ট, এখানে মানুষ এখন বই শোনে, মানুষ তো বই পড়ে না। জিনিসটা আপনার কেমন লাগে? খুবই ভালো লাগে। আমার এখন নিজের গাড়ি নেই, হ্যাঁ, আমার আফসোস হয়। গাড়ি থাকলে তো এখন আমি যেতে যেতে ওই গান না শুনে আমাদের অ্যাপস আছে, আমি মোবাইলে অ্যাপস নামায় দিব আপনাদের, আপনি ওখানে বসে বসে গান। আমি তো এগুলো সব পারি না। আমি অনেক পুরোনো দিনের মানুষ। আমার মেয়েরা মাঝে মাঝে বলে তুমি এগুলো কোথাও বলো না, মানুষ বলবে মূর্খ মহিলা। আমি বলি যে না, আমি সেকেলে মানুষ, আমি এত যন্ত্র নিয়ে গুতাগুতি, এবং সবাই যে ওটা বসে থাকে হাতে একটা, আমার না খুব কষ্ট হয়। কেন? ও চারপাশে কত সুন্দর কত কিছু আছে, প্রকৃতি আছে। হ্যাঁ, একটা পাখিও আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আমার বারান্দায় পাখি আসতো সকালবেলায়, চড়ুই পাখি, টিয়া পাখি। এখন গাছটা চলে গেছে, কোনো পাখি আসে। তারপরেও আমি সকালবেলায় ঘুম থেকে উঠে পিছনের দরজাটা খুলে ছোট্ট বারান্দাটার মধ্যে একটু চাল রেখে আসি, একটু পরে দেখি 4-5টা চড়ুই পাখি এসছে। আমার দেখতে অনেক ভালো লাগে। ওই মোবাইলে তাকিয়ে থাকার চেয়ে এই দৃশ্যটা দেখা। এটা একটা নিম গাছটা ছোট কচি পাতা বের হলো। আমি এই প্রকৃতির মধ্যে আমার জীবনকে খুঁজে পাই, আমি আনন্দ খুঁজে পাই। এখনও যেতে যেতে আমি রাস্তায় যখন যাই, আমার রিকশাওয়ালার যে ঘাম ঝরা পিঠটা দেখলে আমার কষ্ট লাগে। আমি তার কষ্টটা, তার শ্রমের এগুলো সব বুঝতে চেষ্টা করি।
মানে আপনি জীবন অনুধাবন করেন আর আসলে আমরা একটা স্ক্রিন অনুধাবন করি। তারপরও আসলে যেহেতু জীবন অনেক ফাস্ট আগের চাইতে, প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেক এগিয়ে গিয়েছি। সেই জায়গা থেকে যখন আমরা শরৎচন্দ্রকে হারিয়ে ফেলছিলাম, রবীন্দ্রনাথের নৌকা ডুবেই অলমোস্ট টাইটানিকের মতন ডুবেই যাচ্ছিল, তখন আবার এই ধরনের প্রচেষ্টা যে এই জিনিসগুলোকে ক্যারেক্টারাইজেশনে ভয়েস দিয়ে মানুষের কাছে এবং প্রাণবন্ত সবচেয়ে করা কঠিন কাজ আমি মনে করি, কারণ তুমি ভিজুয়ালি দেখতে পাচ্ছ না, তোমার কণ্ঠটাই একমাত্র আশ্রয়, এবং সেখানে তুমি তোমার কষ্ট, তোমার ভালো লাগা, তোমার অভিমান, তোমার ক্রোধ, সব কিছুকে ওই একটা মাধ্যমে তুমি শ্রোতার কাছে যাচ্ছ, তার ভেতরে নাড়া দিচ্ছ। অসম্ভব কঠিন ব্যাপার। আমি যখন রেডিওতে নাটক করেছি, আমি এখনো বলি যে সবচেয়ে, তুমি মঞ্চ নাটক বলো, অভিনয় বলো, ছবি, যে কোনো জায়গায় সবচেয়ে আমি মনে করি যে এই শব্দ দিয়ে যে আমরা যে কাজটা করছি, এটা খুবই, এবং আমি মনে করি যে এই আমরা পথে যেতে যেতে যখন গান শুনি, এই কাব্যিক ব্যাপারটা যদি মানুষের ভেতরে এতটুকু পথ করে নেয় যেতে পারে, তাহলে আমাদের ভেতরে যে রুক্ষতা, যে ক্লান্তি, যে অন্যান্য যে সমস্ত মন্দ চর্চা এবং ব্যাপারগুলো থাকে, সেগুলো আমার মনে হয় ধ্বংস হতে বাধ্য। কাব্যিকে এসে কেমন লাগছে খালাম্মা আজকের আমাদের স্টুডিও? আমার খুবই ভালো লাগছে যে এই তরুণরা, আমি বলবো এরা যোদ্ধা, একটা প্রচলিত জীবনধারা এবং চর্চার বাইরে এসে ওরা সুন্দর এবং অন্য কিছু এই মানুষদের মধ্যে গ্রথিত করতে চাচ্ছে, তাদেরকে অন্য রঙের, অন্য অন্য অনুভূতির এবং অন্য রুচির দিকে নিয়ে যাবার জন্যে তাদের যে যুদ্ধটা, এটা আমাকে সত্যি খুব নাড়া দিয়েছে। আমি জানতাম না যে এই নতুন তরুণরা প্রচলিত পথের বাইরে গিয়ে কণ্টক পথে আসছে শুধু সুন্দরের আশায়, এবং সে সুন্দরটা শুধু নিজেদের না, সমস্ত সমাজের সবার জন্যে। তারা একটা লাল গোলাপের যে সুগন্ধ এবং সৌন্দর্য, সেটাকে শব্দের ভেতর দিয়ে তাদের ভেতরটাকে, আমি কি বলবো, আমি তো এদের মধ্যে শব্দ দিয়ে তৈরি করতে পারছি না। আপনি নিজে একজন লাল গোলাপ, আপনার প্রত্যেকটা কথা গোলাপের পাপড়ির মতো লাগছে। আমার সমস্ত কৃতজ্ঞতা, এবং আমি বলবো যে তাদেরকে আমি স্যালিউট জানাই। এই কাব্যিকের জন্য যদি কিছু বলতেন খালাম্মা। পডকাস্ট যে প্রতিষ্ঠানটা তারা করেছে, তোমরা এগিয়ে যাও, তোমাদের জয় সুনিশ্চিত। তোমরা নতুন সূর্য উঠছে, সেই দিকে আমাদের পথ নির্দেশ করছো। বাহ, অনেক ধন্যবাদ খালাম্মা কাব্যিকে জয়েন করার জন্য। এবং আমরা কথায় যেটা বলেছি সেটা আসলে কাজে রূপান্তরিত করতে চাই। আপনার লেখা আমরা যদি পড়তে পারি আমরা ধন্য মনে করব। কাব্যিক অডিও বুক আপনার লেখা সংরক্ষণ করতে চায়। আর শেষে এসে একদম জীবনের এই যে 21শে পদক পাওয়া, জীবনে অনেক প্রাপ্তির, আপনার ঝুলিতে অনেক প্রাপ্তি আছে আমি জানি। প্রাপ্তি মানুষকে যেমন অনেক সমৃদ্ধ করে, আবার মাঝে মাঝে শূন্য করে কোনো একটা জায়গায়, এটা আমার ফিলিংস। আমার মনে হয় যে অনেক প্রাপ্তির পর মানুষ একসময় খুব একাকিত্ব বোধ করে। জীবনের এই পর্যায়ে এসে সে একাকিত্ব কি কখনো গ্রাস করে? আমি তো এখন, যেমন আমার স্বামী, উনি আজকে 8 বছর হলো চলে গেছেন। এখন আমি একাই বলতে গেলে, আমার 2টি সন্তান, ওরা বাইরে আছে। আমাকে নিয়ে গেছিল, সেখানে আমার সবকিছুই, থাকার ব্যবস্থা সবকিছু, এবং সেখানে জীবনের নিশ্চয়তা আছে। বিশেষ করে বুড়োদের আমি বলবো, আমার এখন তো অনেক টাকার ওষুধ লাগে, মানে ওষুধপত্রের উপরে নানান রকম ব্যাধি শরীরে বাসা বেঁধেছে। তো সেগুলোর ব্যাপারে নিশ্চিন্ত একটা জায়গা। কিন্তু তারপরেও আমার যে শেকড়, আমার যে জীবন, আমার যে যাপিত জীবন, এগুলো সব রেখে
অচেনা একটা জায়গায় নতুন করে আবার নিজেকে সেখানে বাঁচার চেষ্টা করা আমার জন্য খুব কষ্টের হয়ে গেছিল। পরে আমার মেয়েরা ওরাও বুঝলো যে আমরা দুজনে গেছিলাম, উনি তখন বেঁচে ছিলেন, উনিও গেছিলেন, কিন্তু আমরা দুজনে আবার চলে আসলাম যে না, আমাদের শেকড়ের টানে আমার দেশ, আমার মানুষ, আমার চারপাশের পরিচিত জীবন, আবার আমরা এখানে চলে এসেছি। আমি একা মনে করি না, হয়তো রাতটা আসলে কষ্ট হয় একা, আবার সকালবেলা ঘুম থেকে উঠে ওই চিরচারিত প্রথমে দরজাটা উঠে বাইরে গিয়ে খুলে দেখি দরজার কাছে পত্রিকা এসছে কিনা। আগে 6টা পত্রিকা রাখতাম, এখন মানে একটু আর্থিক ব্যাপার স্যাপারের হিসাবই হয়েছি, 2টো পত্রিকা আসে, 2 পত্রিকা, আবার নিজে নাস্তা টাস্তা নিয়ে নিজের একটা গোছানোর জীবন নিজের মতন করে সেটাই তারপরে বিকালে আবার হেঁটে এসে আবার পার্কে আমাদের কত শখ, ওরা আছে বলে আন্টি আপনি আসেন, নাহলে ভালো লাগে না। ওরা আমাকে জোর করে ধরে, ওরা আবার মাঝে মাঝে চটপটি খেতে যাবে কোনার, তো সবাই আমাকে দেখে অবাক হয়ে যায় যে বুড়ি এদের সঙ্গে কি। আমি কিন্তু আসিনি, ওরা আমাকে জোর করে ধরে নিয়ে এসছে, মজা লাগে। যে কালাম্মা, এটা আনইউজুয়াল কোশ্চেন, আপনার সাথে কথা বলতে বলতে আমার মনে হচ্ছে, ধরেন কোনো একদিন কি বিকেলে ইচ্ছা হয় যে রাস্তার মোড়ে দাঁড়া ফুচকা খাই, আইসক্রিম খাই, এরকম হয়? ফুচকা তো ওরকম হয়, কিন্তু আমি মনে করি যে আমার যে বয়স এবং আমার যে শরীর দেবে না, এটা সত্যি, কিন্তু মন কি চায়? তারপরে আমরা তো ওই যে ফুচকা খেতে যাই, আমি বলি না আমাদের পাড়ার ওখানে কোনার মধ্যে সুন্দর ভালো শরীফ লাকির ফুচকা দোকান, মেয়েটিকে আমার খুব ভালো লাগে। আর এখন না আমি অবাক হয়ে দেখি যে মেয়েরা এত সংগ্রামী। হ্যাঁ, যে আমি যে শ্রমিক মায়ের কথা বলছি তা না, মেয়েরা দোকানে কাজ করছে, ঝুড়ি নিয়ে কিছু জিনিস নিয়ে বসছে। এই যে মেয়েরা এখন আর ওই যে সমাজে তথাকথিত কিছু স্বার্থান্বেষী মানুষের ভ্রুকুটি উপেক্ষা করে সমস্ত পেশায় তারা চলে এসেছে, এবং জীবন তাদের কাছে এরকম একটা খালি আর অন্যের উপর নির্ভরশীলতা, এটা আমি তাদেরকেও স্যালিউট দেই আর কি। ঠিক তাই, আর এইভাবেই স্যালুট জানে আসলে বিশ্বের প্রত্যেকটা মেয়েকে, যারা আসলে বিভিন্ন সময়ে তাদের সম্পর্কের রূপান্তর হয়, এক সময় কন্যা, তারপর জায়া, তারপর জননী, তারপরে গিয়ে যে জায়গাটায় আসে তাকে মনে হয় বটবৃক্ষই বলা যায়। বিশ্ব মা দিবসে কাব্যিক অডিও বুক অ্যান্ড পডকাস্ট পরিবার থেকে সবাইকে জানাই আরও একবার বিনম্র শ্রদ্ধা। নাট্য ব্যক্তিত্ব দিলারা জামান ম্যাম ছিলেন আমাদের সঙ্গে, আমার জন্য তিনি খালাম্মা, এবং আমার একদম শেষে এসে তাকে আমার একটা কথা বলার আছে, একটা কথা জিজ্ঞেস করার আছে। খালাম্মা, আপনি কি জানেন আমি আপনাকে অনেক ভালোবাসি? তোমরা এত ভালোবাসা আমাকে সবাই, আমি কি করে ঋণ শোধ করব? আমার তো কিচ্ছু নাই। কবির কথায় যদি বলি, রিক্ত আমি সিক্ত আমি, দেবার কিছু নেই। আমি কি দিয়ে তোমাদের ঋণ শোধ করব? মানুষের এত ভালোবাসা, এত এত মায়া, সত্যি। আর এদেশের মায়াটা নিয়ে আমি এখানে, এবং আমি কবির কথায়, আবার সে কবির কথায় ফিরে আসি। এখন এসে মনে হয় যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এত সুন্দর চারিদিকে, এবং মানুষের এত মায়া ভালোবাসা। আমি কোথাও যেতে চাই না, আমি বেঁচে থাকতে চাই সবার মাঝে, সবার এত আনন্দ ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই এই সুন্দর পৃথিবীতে। আপনি শত বর্ষ দীর্ঘায়ু হন, আপনার জন্য অনেক অনেক দোয়া। আসলে আপনাকে আমি যখন প্রথমবার দেখেছিলাম, আজ থেকে বেশ 7-8 মাস আগে, আমার সবসময় টেলিভিশনে দেখে আসা আর একজন মানুষকে সামনে থেকে দেখার মধ্যে অনেক পার্থক্য থাকে। আমার প্রথম সেদিন মনে হচ্ছে, যারে আম্মা মারা যাওয়ার পরে অনেক দিন পর একজন মানুষের কাছে আসার পর তার গায়ের গন্ধ অনুভব করা গেছে, আম্মাকে কোথাও খুঁজে পাওয়া গেছে। আমাদের মতন যারা মায়েদের অভাব প্রতিদিন ফিল করে, তাদের জন্য আপনি খুব কাছের একজন মানুষ। আমি যতবার আপনাকে জড়ায় ধরছি জীবনে, আমার প্রতিবার মনে হয়েছে আমার মাকে আমি কোথাও মিস করতেছি না। তো মা দিবস বলেন, যে কোনো দিবস বলেন, আমরা সন্তানরা আপনার পাশে আছি খালাম্মা। আপনি যখন ডাকবেন, রাত 2টা হোক, রাত 3টা হোক, শুধু একবার ফোন দিবেন যে মৌ প্রয়োজন, আমি পাশে থাকবো। এবং অসংখ্য কৃতজ্ঞতা, হাত জোর করে বলতেছি, আপনি যেই আদরটা আমার মাথার উপরে যে হাতটা দিয়েছেন, তার জন্য আসলে সারা জীবন
কৃতজ্ঞতা থাকবো। আর এরকম করে আপনি সবসময় থাকেন, আপনি কখনো বদলে যান না। আপনার কাছে আর নতুন করে কিছু চাওয়ার নেই, শুধু আপনি সুস্থ থাকেন, আপনার হায়াত আল্লাহ বাড়ায় দিক, আপনি আমার সামনে থাকেন খালাম্মা। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকটা মা। এরপরে আসলে কোনো কিছু বলার থাকে না। প্রত্যেকের কাছে যাদের এখনো মা আছে তাদের যত্ন নিন, সেবা নিন। মা যখন পৃথিবীতে থাকে না তখন আসলে বোঝা যায় মায়ের অভাবটা কী জিনিস। মা বাবার যত্ন নিন। মা বাবার সেবার চাইতে পৃথিবীতে আর কোনো বড় পুণ্য নেই, বিশ্বাস করুন। আজকের মতন এখানেই শেষ। আল্লাহ হাফেজ।